আসসালামু আলাইকুম। আমরা গতদিন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করেছি। TFFE, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, এই সাবজেক্ট থেকে প্রশ্নটা হচ্ছে বিওপি কি, বিওপি এর মূল উপাদানগুলো আলোচনা করুন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন আমরা এখান থেকে বিএপি যেটা বলা আছে এখানে, বিএপি তিনটি উপাদান আছে, তিনটি উপাদানে বিভক্ত। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, মূলধন অ্যাকাউন্ট, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, আর্থিক হিসাব। তো এখন এই যে তিনটি উপাদান, তিনটি উপাদানের মধ্যে পার্থক্য আমাদের থাকে, যে চলতি হিসাব এবং মূলধন হিসাবের মধ্যে পার্থক্য আলোচনা করা। এখানে ১ নম্বরে যেটা বলা আছে পার্থক্য, যে লেনদেনের চলতি হিসাবে দেশের দৃশ্য এবং অদৃশ্যমান, দৃশ্যমান এবং অদৃশ্যমান বিভিন্ন উপাদান সমূহকে বিবেচনা করা হয়ে থাকে। তাহলে এখানে দৃশ্যমান এবং অদৃশ্যমান যে বিভিন্ন উপাদান সমূহ রয়েছে সেগুলা বিবেচনা করা হয়ে থাকে। মূলধন হচ্ছে এখানে লেনদেনের লেনদেনের মূলধন হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদে মূলধনের আগমন এবং নির্গমনের বিষয়সমূহ বিবেচনা করা হয়ে থাকে। মূলধন হিসাবে আমরা শুধু স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মূলধনের আগমন নির্গমন বিষয় বিবেচনা করা হয়ে থাকে। আর চলতি হিসাবে শুধু আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান যে কোনো দ্রব্য সামগ্রী যখন আমরা আমদানি করবো বা রপ্তানি করবো, সেই ধরনের হিসাবগুলো এই চলতি হিসাবে আমাদের লিপিবদ্ধ করা হয়। আর এখানে দৃশ্যমান অদৃশ্যমান না, এখানে শুধুমাত্র মূলধন জাতীয় স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে মূলধন জাতীয় যে টাকার আগমন এবং নির্গমন ঘটে সেগুলো এখানে লিপিবদ্ধ করা হয়। চলতি হিসাবে লেনদেন সমূহকে স্বল্প ও দীর্ঘমেয়াদী শ্রেণীবিন্যাস করা হয় না। এখানে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী শ্রেণীবিন্যাস করা হয় না, কিন্তু এখানে আমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শ্রেণীবিন্যাস করা হয়। চলতি হিসাবে বিবিধ পণ্য ও সেবার রপ্তানি ও আমদানি হিসাবের বিবরণ থাকে। মূলধন হিসাবের মধ্যে মূলধনের নির্গমন অর্থাৎ মূলধন রপ্তানি এবং মূলধনের আগমন অর্থাৎ মূলধনের আমদানি সংক্রান্ত বিষয়ের বিবরণ থাকে। অর্থাৎ মূলধনের রপ্তানি এবং মূলধনের আমদানি সম্পর্কিত বিষয় এখানে থাকে। এখানে দৃশ্যমান অদৃশ্যমান বিভিন্ন ধরনের সম্পদ থাকে। এখানে ওই রকম দৃশ্যমান অদৃশ্যমান বিভিন্ন রকম থাকে না। এখানে শুধু মূলধন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা থাকে। স্বল্পমেয়াদী স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী এখানে শ্রেণীবিন্যস্ত করা হয় না, এখানে করা হয়। আচ্ছা, চলতি হিসাবে পণ্য সামগ্রী রপ্তানি পাওনা বা ক্রেডিট হিসেবে বিবেচনা করা হয়। মূলধন হিসাবে পণ্য রপ্তানির দেনা বা ডেবিট হিসেবে বিবেচনা করা হয়। তো এখানে মূল পার্থক্য ৩টা বা ৪টা আমরা দিব, বা পার্থক্য চাইলেও এখানে আমাদের খুব বেশি মার্কে থাকবে না, ৩ থেকে ৪ মার্ক বা ৫ মার্কের সর্বোচ্চ থাকতে পারে। তবে চলতি হিসাব মূলধন হিসাবের মধ্যে পার্থক্য এটা আসে আমাদের পরীক্ষায়। আচ্ছা, এর আগে দেখলাম বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট, যে প্রশ্ন ছিল ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি। আর এখন দেখব বিওটি, ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড, তো ব্যালেন্স অফ ট্রেড খুব বেশি ইম্পর্টেন্ট না, ব্যালেন্স অফ পেমেন্ট যেটা সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যালেন্স অফ ট্রেড বিষয়টা এখানে কি বলা আছে, যে বাণিজ্য ভারসাম্য। ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে ট্রেড মানে তো বাণিজ্য, সেটা জানি। আর ওটা হচ্ছে কি ব্যালেন্স অফ পেমেন্ট মানে লেনদেনের ভারসাম্য। ওটা লেনদেনের ভারসাম্য, এটা হচ্ছে বাণিজ্যের ভারসাম্য। কোন নির্দিষ্ট সময়ে একটি দেশের সাথে বিশ্বে অন্যান্য দেশসমূহের বস্তুগত পণ্য সামগ্রী রপ্তানি আমদানি দেনা ও পাওনা জনিত হিসাবের পার্থক্য বলা হয় বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। এখানে বলা আছে দৃশ্যমান বস্তুগত যেমন গম, তুলা, কাঁচামাল, কালকবজা, জ্বালানি তেল ইত্যাদি পণ্য সামগ্রী আমদানির মোট মূল্য, ও দৃশ্যমান বস্তুগত সম্পদ যেমন তৈরি পোশাক, চামড়া, মাছ, পাটজাত দ্রব্য ইত্যাদি পণ্য সামগ্রী রপ্তানির মোট মূল্য হিসাবের পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য বলা হয়। তাহলে বিষয়টা এখানে হিসাব, যে আমরা যখন কোনো কিছু আমদানি করছি, কোনো কিছু আমদানি করছি, সাপোজ আমরা আমদানি করছি হচ্ছে ১০০ টাকার কোনো পণ্য আমদানি করতেছি এবং রপ্তানি করতেছি আমরা, সেখানে দেখা যাচ্ছে যে ৯০ টাকার পণ্য রপ্তানি করতেছি। এটা আমাদের যে
পার্থক্য, এই দুটার যে পার্থক্য কত, 10 টাকায়। 10 টাকায় হচ্ছে আমাদের কি ভারসাম্য, এখানে হচ্ছে বাণিজ্য ভারসাম্য। এই পার্থক্য মূল হিসাবের পার্থক্যকেই বলা হয় বাণিজ্য ভারসাম্য। বাণিজ্য ভারসাম্য কিভাবে উপস্থাপন করা হয়? এই যে বাণিজ্য ভারসাম্য উপস্থাপন করা, বি সমান সমান এক্স মাইনাস এম। মানে পার্থক্যটা হচ্ছে এক্স হচ্ছে কি আমাদের এখানে লেখা আছে, বি হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড বাণিজ্য ভারসাম্য, এক্স হচ্ছে ইনকাম ফ্রম এক্সপোর্ট রপ্তানি আয়। রপ্তানি আয় থেকে আমরা কি করব, এক্সপেন্স ফর ইম্পোর্ট, মানে রপ্তানি আয় থেকে ইম্পোর্টের যে ব্যয়, আমরা রপ্তানি করলে আমরা টাকা পাই আর আমদানি করলে টাকা চলে যায়। তাহলে রপ্তানির আয় থেকে আমাদের ইম্পোর্টেড ব্যয়টা যদি আমরা বাদ দেই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। এখানে সূত্রের মাধ্যমে যেটা বলা আছে, আর এটা আমাদের ভাষার মাধ্যমে বলা আছে। তো সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী রপ্তানি করে তার মাধ্যমে প্রাপ্ত মোট মূল্য এবং যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি করে তার জন্য দেয় মোট মূল্য পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য বলা হয়। তাহলে এখানে আমাদের মোট কথা হচ্ছে যে দৃশ্যমান এবং অদৃশ্যমান পণ্য সামগ্রীর আমদানি এবং রপ্তানির ফলে যে আমাদের কি বলবো ব্যালেন্সের যে উদ্বৃত্ত হয়, মানে পার্থক্যকে দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি রপ্তানির ফলে যে পার্থক্যটুকু থাকে, সে পার্থক্যটুকু হলো বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। মানে দৃশ্যমান, এখানে শুধু কিন্তু দৃশ্যমানের কথাই বলা আছে। শুধু দৃশ্যমান পণ্য সামগ্রী হচ্ছে, আর দৃশ্যমান পণ্য সামগ্রী আমরা যখন দেবো, অর্থাৎ কোনো কিছু আমদানি করলাম, টাকা আমাদের চলে যাচ্ছে, আমদানি করলাম মানে কি টাকা চলে যাচ্ছে, মাইনাস হচ্ছে, তাই না? তাহলে আমাদের যদি মাইনাস হয় 100 টাকা, আমদানি করলাম, টাকা দিয়ে দিলাম 100 টাকা, যদি আমরা কোনো কিছু পাঠাই বাইরের দেশে, তাহলে সেখান থেকে যদি আমাদের 150 টাকা আসে, তাহলে এই দুটো পার্থক্য যদি আমরা যখন করতে যাব, তখন 50 টাকা আমাদের পার্থক্য আমাদের ঘটে যাবে। তাহলে এই 50 টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে এই 50 টাকা আমরা কিন্তু এই 50 টাকার নামই হচ্ছে আমাদের ব্যালেন্স অফ ট্রেড। আচ্ছা, তাহলে বিওটি ডিফারেন্ট কি হবে? বিওপি এবং বিওটি খরচগুলো থাকে করতে গেলে বা এক্সপোর্ট করতে গেলে ওগুলো অদৃশ্যমান খরচ থাকে, এটাকে বোঝাচ্ছে। অদৃশ্যমান খরচ, হ্যাঁ 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 ওই জিনিসগুলো এখানে আসবে না, হ্যাঁ, ব্যালেন্স অফ ট্রেড অদৃশ্যমান গুলো আসবে না, হ্যাঁ হ্যাঁ। এটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমাদের বিও2 এবং বিওপির মধ্যে আলাদা পার্থক্য, কিভাবে পার্থক্য করবো আমরা? তো এখানে পার্থক্য যদি দেখি, বিওপি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট আর ব্যালেন্স অফ ট্রেড। তাহলে এখানে আমাদের সংজ্ঞাগত পার্থক্যটা কি বলা আছে, যে বাণিজ্য ভারসাম্য সাধারণত দেশের রপ্তানি ও আমদানির মূল্য পার্থক্যকে বা মূল্যভিত্তিক পার্থক্য নির্দেশিত হয়ে থাকে। এটা আবার কি, এটা ইয়ে হয়ে গেছে একটু। এখানে বলা আছে যে একটু সংজ্ঞাটা একটু এলোমেলো হয়ে আছে, যে বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড মাধ্যমে দেশের রপ্তানি ও আমদানি মূল্যর পার্থক্য হলো বা মূল্যভিত্তিক পার্থক্য নির্দেশ হয়ে থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে রপ্তানি মূল্য ও আমদানি মূল্যের পার্থক্য হলো বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। আচ্ছা, যেটা পড়লাম কিছুক্ষণ আগে। পক্ষান্তরে একটি নির্দিষ্ট সময়ে রপ্তানি আমদানি সহ অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত পাওনা ও দেনার ধারাবাহিক হিসাবকে বলা হয় লেনদেনের ভারসাম্য ও ব্যালেন্স অফ পেমেন্ট। মানে আমাদের এখানে আমদানি রপ্তানি তো থাকবে, আমদানি রপ্তানি তো বস্তুগত যে দ্রব্য সেটা তো থাকবে, তাছাড়া আমাদের অবস্তুগত বা অদৃশ্যমান যে লেনদেনগুলো আছে, সেই লেনদেনগুলো এখানে আমাদের হিসাব থাকবে। তাহলে ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে, বিওটির মধ্যে শুধুমাত্র কি থাকবে, বস্তুগত এবং অবস্তুগত। আর এর মধ্যে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে বস্তুগত অবস্তুগত দুটাই থাকবে, আর এটার মধ্যে শুধুমাত্র বস্তুগত পণ্য সামগ্রী আমদানি রপ্তানির আমাদের ইয়ে থাকবে, হিসাব থাকবে।
আচ্ছা, এটা ওখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে ওই সংজ্ঞাটা বেশি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, আমরা তাহলে মোট কথায় সংজ্ঞাগত পার্থক্যতে যদি আমরা দেখি, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে একটি দেশের নির্দিষ্ট সময়ে বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী যে আমরা মূল্য হিসাবকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলি। আর ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে বাণিজ্য ভারসাম্য শুধুমাত্র বস্তুগত, শুধুমাত্র বস্তুগত দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানির যে মূল্য বা হিসাব রাখা হয় সেটাকে বলে ব্যালেন্স অফ ট্রেড। আগত পার্থক্য, বাণিজ্য ভারসাম্য শুধুমাত্র রপ্তানি আমদানির হিসাব উপস্থাপিত হয় বিধায় এক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যে একটি আংশিক হিসাবের ধারণা পাওয়া যায়। অন্যদিকে লেনদেনের ভারসাম্যের মাধ্যমে দেশের সকল প্রকার বৈদেশিক লেনদেনের পাওনা ও দেনার উপস্থাপিত হয়, এক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যে পূর্ণাঙ্গ হিসাবে ধারণা পাওয়া যায়। তাহলে বিওটি দ্বারা পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায় না, বিওপি দ্বারা পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়। তাহলে বিওটি দ্বারা একটা হিসাবের ধারণা পাওয়া যায়, আংশিক হিসাবের ধারণা পাওয়া যায় বিওটি দ্বারা, আর বিওপি দ্বারা আমাদের পূর্ণাঙ্গ হিসাবে ধারণা পেতে পারি। উপাদানগত পার্থক্য, বাণিজ্য ভারসাম্য কেবলমাত্র, বাণিজ্য ভারসাম্য বলতে এটা হচ্ছে বিওটি, ব্যালেন্স অফ ট্রেড, কেবলমাত্র দৃশ্যমান রপ্তানি ও আমদানির হিসাবে উপস্থাপিত হয়ে থাকে, দৃশ্যমান। পক্ষান্তরে লেনদেনের ভারসাম্য মানে বিওপি, তাহলে বিওপিতে আমাদের লেনদেনের ভারসাম্য দৃশ্যমান উপাদানের পাশাপাশি অদৃশ্যমান উপাদান বিবেচিত হয়ে থাকে। এক্ষেত্রে পণ্য রপ্তানি আমদানির সাথে সেবার রপ্তানি আমদানি মূলধনের প্রবাহ যা কেটে মনে করা আছে, এটা দরকার নেই, শেষ। আমাদের পার্থক্য দিতে বলছে, আমরা ছোট করে পার্থক্য লিখবো যে এক্ষেত্রে শুধুমাত্র দৃশ্যমান পণ্য সামগ্রী আমরা এখানে আমদানি বা রপ্তানি হিসাব উপস্থাপিত হয় বিওটিতে। আর বিওপিতে দৃশ্যমান অদৃশ্যমান সকল ধরনের হিসাবই এখানে আমাদের অন্তর্ভুক্ত থাকে। সমতা ভিত্তিক, আচ্ছা, সমতা ভিত্তিক এখানে বলা আছে বাণিজ্য ভারসাম্য সবসময় অর্থে সমান নাও হতে পারে। বাণিজ্য ভারসাম্য মানে বিওটি সবসময় জন্য সমান নাও হতে পারে, তবে অন্যদিকে লেনদেনের ভারসাম্য হিসাবগত এক্স পোস্ট অর্থে সর্বদাই সমতা প্রাপ্ত হয়ে থাকে, কিন্তু প্রত্যাশিত এক্স অ্যান্টি অর্থের ভারসাম্য তার অভাব থাকতে পারে। এখানে আমরা অ্যাকাউন্টিং এর যে অঙ্ক করি, অ্যাকাউন্টিং এর অঙ্ক কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট মিলে যেতে হয়, ডেবিট এবং ক্রেডিটে মিলে যেতে হয়। যেমন আপনার ব্যালেন্স শিট যখন দেখবেন, আপনার ব্যাংকের ব্যালেন্স শিট ডেবিট দিকে ক্রেডিট দিকে আমাদের মিলানো থাকে, উভয় দিক মিলানো থাকে। তো এই হিসাবটা অল টাইম আমাদের বিওপিটা অল টাইম হিসাব আমাদের মিলাতে থাকবে, আমাদের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে মিলাতে থাকবে, কিন্তু এই ব্যালেন্স অফ ট্রেড যেটা এখানে আমাদের মিলানো নাও থাকতে পারে বা না মিলানো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা 4টা 5টা পার্থক্য দেওয়ার চেষ্টা করবো এখানে। বিওটি এবং বিওপির সংখ্যাটা আমাদের জানা অত্যন্ত জরুরি, এই বিষয়গুলো। আচ্ছা, এখানে একটু কিছু কথা, জ্ঞানমূলক কথা এখানে দেওয়া আছে, আছে প্রশ্নের মধ্যে আলোচনা করা আছে। একটি দেশের বিওটি কি ইতিবাচক এবং এক দেশের বিওপি কি নেতিবাচক হতে পারে? তাহলে বিওটি ইতিবাচক, কিন্তু বিওপি কি নেতিবাচক হতে পারে? হ্যাঁ, হতে পারে, তাই না? তার দুই ধরনের হিসাব। বিওটির মধ্যে শুধুমাত্র ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে শুধুমাত্র বস্তুগত দ্রব্য সামগ্রী এখানে হিসাব লেনদেন হয়। আর এখানে আমাদের বিওপির মধ্যে আমাদের বস্তুগত অবস্তুগত দুটাই, তাই না? দৃশ্যমান অদৃশ্যমান সকল ধরনের দ্রব্য সামগ্রী হিসাব আমাদের বিওপির মধ্যে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, তো এখানে বলা আছে, হ্যাঁ, একটি দেশের বাণিজ্য ভারসাম্য বিওটি ইতিবাচক হওয়া সত্ত্বেও একটি লেনদেনের ভারসাম্য নেতিবাচক হতে পারে, আলোচনা করা হলো। ব্যালেন্স অফ ট্রেড বিওটি এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের রপ্তানি, বিদেশে বিক্রি হওয়া পণ্য পরিষেবা এবং আমদানি, বিদেশ থেকে পণ্য পরিষেবা কেনা এর মূল পার্থক্য বোঝায়। যদি একটি দেশ আমদানির চেয়ে রপ্তানি বেশি রপ্তানি করে, তবে তার বাণিজ্যের একটি ইতিবাচক ভারসাম্য থাকে। আমদানির চেয়ে রপ্তানি বেশি করে, সেক্ষেত্রে ইতিবাচক একটা ভারসাম্য থাকে। বিপরীতে যদি আমাদের আমদানি কি হয়েছে, বেশি হয়েছে, আর রপ্তানি কম হয়েছে, তাহলে সেক্ষেত্রে মানুষ মানে বাইরের পক্ষ বেশি টাকা পাবে, সেক্ষেত্রে এটা ঋণাত্মক বা নেগেটিভ বা ঘাটতি একটা মনোভাব থাকে।
লেনদেনের ভারসাম্য বিপি, লেনদেনের ভারসাম্য একটি বিস্তৃত ধারণা পরিমাপ, যেখানে শুধুমাত্র অনেক কথা বলা আছে। এখানে শুধুমাত্র বিপিটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, যেখানে আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সকল ধরনের হিসাব এখানে আমরা আলোচনা করি বা লিখি। তাহলে এখানে আমাদের ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে পার্থক্য। আন্তর্জাতিক ব্যাংকিং এর ক্ষেত্রে এর বিস্তৃত উপাদানগুলো কি কি? আন্তর্জাতিক ব্যাংকিং এর মূল কার্যকারী ক্ষেত্র কি কি? ট্রেড পেমেন্ট, ট্রেড ফাইন্যান্স, ফরেন এক্সচেঞ্জ আর অফশোর ব্যাংকিং। তাহলে এই চারটি আমাদের আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর ক্ষেত্রে মূল কার্যকারী ক্ষেত্রসমূহ। ট্রেড পেমেন্ট মানে বিওপি, বিওটি আমাদের ফরেন এক্সচেঞ্জ আর অফশোর ব্যাংকিং। তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট, ট্রেড পেমেন্ট বা ব্যালেন্স অফ ট্রেড, হ্যাঁ, বা ট্রেড ফাইন্যান্স এখানে দেওয়া আছে। তারপর ফরেন এক্সচেঞ্জ, ফরেক্স, তারপর অফশোর ব্যাংকিং, চারটা উপাদান এখানে আলোচনা করা আছে। আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকের ভূমিকা কি? অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকের ভূমিকা আগে প্রত্যক্ষভাবে ব্যাংক জড়িত থাকে। কারণ যখন আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলতে এক দেশের ভৌগোলিক সীমারেখার বাইরের অন্য দেশ থেকে আমরা কি করি, সেটা পণ্য সামগ্রী কিনে বা লেনদেন করি, তার কাছে বিক্রি করি। তাহলে এই এক দেশ থেকে আরেক দেশে যখন আমরা এটা করব, তখন সেটা আমাদের কারেন্সি কনভার্টের আমাদের প্রয়োজন আছে, যে বাংলাদেশি টাকাকে মার্কিন ডলারে বা উন্নত কোনো কারেন্সিতে আমরা তাকে কনভার্ট করে দেবো। আর এই কনভার্ট করার জন্য অবশ্যই আমাদের ব্যাংকিং চ্যানেলটা অবশ্যই সংযুক্ত থাকে, এবং আমরা যখন এলসি করবো, এলসি জন্য অবশ্যই আমাদের ব্যাংকিং চ্যানেলটা প্রয়োজন আছে। টাকা পাঠাবো সময় মতো সেখানে আমাদের খোঁজ খবর নেওয়া, এই জিনিসগুলো আমাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এখনো হয়ে থাকে। আর এই জন্য আমাদের ব্যাংকের গুরুত্ব অপরিসীম, সেটা লেখার সমস্যা নেই। আপনি কিভাবে দেখুন, আপনি কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড বিওপি অবস্থান এবং অর্থনীতি এর ব্যাখ্যা করতে পারেন? তাহলে ইতিবাচক বলতে কি, প্লাস ফিগার থাকবে, সহজ, মানে বিওপি প্লাস ফিগার থাকবে। মূল কথা, প্লাস ফিগার কখন থাকবে? যখন আমরা বাইরের দেশে মাল পাঠিয়ে যখন টাকা পাবো, তাই না? ধরুন কারো কাছে আমরা বাইরের দেশে মাল পাঠিয়ে দিলাম, বস্তুগত পাঠিয়ে দিলাম, আমরা ১,০০০ টাকা বা ডলার পেলাম। আমরা চিন্তা করতেছি বা ওখান থেকে পাইছি কত, আমরা সেখান থেকে পাইছি হচ্ছে ধরুন $৯২০, মানে তখন খরচ হয়ে গেছে আর কি। তাহলে $১,৯২০ পাইছি, মানে $920 আমাদের কাছ থেকে চলে গেছে, আর $১,০০০ পাইছি, তার বাদ বাকি দেখা যাচ্ছে যে $৮০, এই $৮০ আমাদের উদ্বৃত্ত রয়ে গেছে। হ্যাঁ, এই উদ্বৃত্তটাই হচ্ছে আমাদের কাছে ইতিবাচক অবস্থান, বিওপির ইতিবাচক অবস্থান। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো এই ইতিবাচকের ক্ষেত্রে এখানে অনেক কিছুই লেখা আছে, যে আমাদের ইতিবাচক হতে গেলে মোট কথা আমাদের রপ্তানি আয়টা বেশি হতে হবে, আমদানি ব্যয়টা আমাদের কম হতে হবে। আচ্ছা, বাণিজ্য ভারসাম্য, কোনো একটি দেশ যদি আমদানির চেয়ে বেশি পণ্য রপ্তানি করে, তবে তাকে ইতিবাচক বিবৃতি বলতে হয়। এই যে কথা একটাই, যে আমাদের প্লাস ফিগার যদি থাকে, আমাদের আমদানি রপ্তানির হিসাব নিকাশে যদি প্লাস ফিগার থাকে, তাহলে আমাদের বিইপিটা ইতিবাচক হয়। পরিষেবার ভারসাম্য, এটাও একই কথাই, পরিষেবা বেশি হয়, সেবা যদি বেশি দিয়ে থাকে, সেক্ষেত্রে মূলধনী অ্যাকাউন্ট, আমাদের এখানে দেশে বিদেশে টাকা পাঠানোর চেয়ে মূলধনের প্রবাহ, যে বিদেশি বিনিয়োগ রেমিটেন্স বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে ইতিবাচক। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমার টাকা পাওয়া মূলধনী অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যখন বিদেশে টাকা পাঠিয়ে দেব, সে বিদেশে টাকা বিনিয়োগের চেয়ে যদি বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করে, তাহলে সেই ক্ষেত্রে সেটা যদি বেশি হয়, সেটা হচ্ছে মূলধনী অ্যাকাউন্ট পজিটিভ। আর আর্থিক অ্যাকাউন্ট হচ্ছে যদি বিভিন্ন দেশ বিদেশি বিভিন্ন দেশ বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে, বেশি ঋণ পায়, বা বিদেশে বিনিয়োগ বা ঋণের চেয়ে বেশি সম্পদ বিক্রি করে, তাহলে তাকে ইতিবাচক বিবৃতি বলে।
অর্থনীতির উপর প্রভাব ফেলেছে মুদ্রার শক্তিশালীকরণ, বর্ধিত বৈদেশিক রিজার্ভ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ঋণের উপর নির্ভরতা হ্রাস, উন্নত বিনিয়োগকারী হিসেবে আস্থা। এই বিষয়টা এখানে আমরা আলোচনা করবো। এটা পয়েন্টগুলো আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইতিবাচক বিএনপি অর্থনীতির উপর প্রভাব, হ্যাঁ, মুদ্রা নিজের দেশের মধ্যে শক্তিশালী করা, দেশীয় উৎপাদনশীলতা বৃদ্ধি করা, তারপরে আছে বর্ধিত রিজার্ভ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, হ্যাঁ, এটা করলে লেনদেন করতে রিজার্ভ তো অবশ্যই বাড়বে। তারপর আছে ঋণের উপর নির্ভরশীলতা হ্রাস, বিনিয়োগকারীদের আস্থা। আচ্ছা, না, আজকে এটা খুবই লাগতেছে, খারাপ লাগতেছে। আমি আগামী দিন এখান থেকে আলোচনা করব। তো আজকে একটু হচ্ছে, মানে মুড অফ লাগতেছে। আমরা এখান থেকে আগামী দিন ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা একটু লাইনে শুধু থাকবেন, লাইনে থাকবেন, জি, লাইনে থাকবেন। আর এই সবগুলো ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা সবগুলো ইউটিউবে থেকে দেখে নিতে পারবেন। অনেক ভাইয়েরা মেসেজ দেয় যে তারা দেখার সময় পায় না বা হওয়ার সময় পায় না। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আপনারা বলবেন, ব্যাংকিং অভিজ্ঞতার কথা বলবেন। কারণ বই পুস্তকের ভাষা একটা আলাদা হয়, আর এক্সপিরিয়েন্স, বাস্তব এক্সপিরিয়েন্স একটা আলাদা। এটা তো সবাই আমরা জানি। কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখন বই পুস্তকে অনেক বিশাল কিছু মনে করেছি, কিন্তু বাস্তব জ্ঞানকে তত গুরুত্ব তোয়াক্কা করি না। কিন্তু আমরা কর্মজীবনে গিয়ে দেখি বাস্তব জ্ঞানের কত বেশি দরকার। আচ্ছা, তো বাস্তব জ্ঞান তখনই আমরা অর্জন করতে পারবো যদি আমাদের বই পুস্তকের জ্ঞান থাকে, তাহলে বাস্তব জ্ঞান অর্জন করা আমাদের কাছে সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা সামনের দিন আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।